নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব কলিযুগের কুপ্রভাব, পাশাতে নলের পরাজয় এবং নগর হতে নির্বাসন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। মহর্ষি বৃহদস্য বলতে লাগলেন, যুধিষ্ঠির, দময়ন্তীর স্বয়ম্বর সভা থেকে যখন ইন্দ্রাদি প্রমুখ লোকপালগণ নিজ নিজ লোকে ফিরে যাচ্ছিলেন, তখন পথে তাদের সঙ্গে কলি এবং দাপর যুগের সাক্ষাৎ হল। ইন্দ্র জিজ্ঞাসা করলেন, কি কলিযুগ, কোথায় যাচ্ছ? কলিযুগ বলল, আমি দময়ন্তীর স্বয়ম্বর সভায় তাকে বিবাহ করার জন্য যাচ্ছি। ইন্দ্র স্মিত হাস্যে বললেন, আরে, সে বিয়ে তো কবেই হয়ে গেছে। দময়ন্তী রাজা নলকে বরণ করে নিয়েছে, আমরা শুধু তাকিয়েই থাকলাম। কলিযুগ ক্রোধ ভরে বলল, ও, তবে তো খুব খারাপ হয়েছে। দেবতাদের উপেক্ষা করে মানুষকে বরণ করেছে, তার জন্য তাকে দণ্ড দিতেই হবে। দেবতারা বললেন, দময়ন্তী আমাদের অনুমতি নিয়েই নলকে বরণ করেছে। প্রকৃতপক্ষে নল একজন সর্বগুণ ও সম্পন্ন এবং যোগ্য ব্যক্তি। সে ধর্মজ্ঞ এবং সদাচারী। নল ইতিহাস পুরাণের সঙ্গে বেদাদি অধ্যয়ন করেছে। সে ধর্ম অনুসারে যজ্ঞ দ্বারা দেবতাদের তৃপ্ত করে, কখনো কাউকে দুঃখ দেয় না। সত্যনিষ্ঠ, দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি। তার বুদ্ধি, তার ধৈর্য, তার জ্ঞান, তপস্যা, পবিত্রতা, সম, দম এসবই লোকপালদের মতোই। তাকে শাপ দেওয়া নরকের অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ারই সমান। এই বলে দেবতারা চলে গেলেন। তখন কলিযুগ দাপরকে বলল, ভাই, আমি আমার ক্রোধ শান্ত করতে পারছি না, তাই আমি নলের দেহে আশ্রয় নেব, তাকে রাজ্যচ্যুত করব। তাহলে সে আর দময়ন্তীর সঙ্গে থাকতে পারবে না। সুতরাং তুমি পাশার মধ্যে প্রবেশ করে আমাকে সাহায্য করবে। দাপর তাতে রাজি হল। দাপর এবং কলি নলের রাজধানীতে এসে বাস করতে লাগল। 12 বছর ধরে তারা নলের কোনো খুঁত ধরার জন্য অপেক্ষা করে রইল। একদিন রাজা নল বাইরের কাজ সমাপ্ত করে পা না ধুয়ে সন্ধ্যাকালে বিনা আচমনে সন্ধ্যা বন্দনা করতে বসলেন। তার এই অপবিত্র অবস্থা দেখে কলিযুগ তার শরীরে প্রবেশ করল। সেই সঙ্গে কলি অন্য আরো একটি রূপ ধারণ করে নলের ভাই পুষ্করের কাছে গিয়ে বলল, তুমি নলের সঙ্গে পাশা খেলো এবং আমার সাহায্যে রাজা নলকে পাশাতে হারিয়ে নিষাদ দেশের রাজ্য লাভ করো। পুষ্কর তার কথা মেনে নিয়ে নলের কাছে গেল। দাপরও পাশার রূপ ধারণ করে তার সঙ্গে চলল। পুষ্কর যখন বারবার রাজা নলের সঙ্গে পাশা খেলতে আগ্রহ প্রকাশ করছিল, তখন রাজা নল দময়ন্তীর সামনে ভাইয়ের এই বারংবার আহ্বান উপেক্ষা করতে পারলেন না। তিনি পাশা খেলার সিদ্ধান্ত নিলেন। সেই সময় নলের শরীরে কলি প্রবেশ করেছিল, তাই রাজা নল পাশা খেলার সোনা, রূপা, রথ ইত্যাদি যা কিছু ছিল সবই বাজি রেখে হারতে লাগলেন। প্রজা এবং মন্ত্রীগণ ব্যাকুল হয়ে রাজা নলের সঙ্গে সাক্ষাৎ করে পাশা খেলা বন্ধ করাতে চাইলেন এবং প্রাসাদের বাইরে এসে দাঁড়ালেন। তাদের অভিপ্রায় জেনে দ্বারপাল রানী দময়ন্তীর কাছে গিয়ে বলল, আপনি মহারাজের কাছে গিয়ে বলুন, আপনি ধর্ম এবং অর্থের তত্ত্ব জানেন। প্রজারা আপনাদের দুঃখ সহ্য করতে না পেরে রাজোদ্ধারে উপস্থিত হয়েছেন। দময়ন্তী নিজেও দুঃখে দুর্বল এবং হতচেতন হয়েছিলেন। তিনি চোখে জল নিয়ে আবেগপূর্ণ কণ্ঠে মহারাজকে বললেন, স্বামী, নগরে রাজভক্ত প্রজা এবং মন্ত্রীগণ আপনার সাক্ষাতের আশায় রাজদ্বারে উপস্থিত রয়েছে, আপনি ওদের সঙ্গে সাক্ষাৎ করুন। কিন্তু কলির আবেশে নল তার কোনো উত্তর দিলেন না। মন্ত্রীগণ
এবং প্রজারা শোকগ্রস্ত হয়ে ফিরে গেলেন। পুষ্কর এবং নল কয়েক মাস ধরে পাশা খেলতে লাগলেন এবং রাজা নল বারবার হারতে লাগলেন। রাজা নল খেলার সময় যে পাশা ফেলতেন তা সবই তার প্রতিকূল হতো। সমস্ত ধন সম্পত্তি তিনি পাশাতে হেরে গেলেন। দময়ন্তী যখন এই কথা জানতে পারলেন তখন তিনি বৃহৎসেনা নামক ধাত্রীর দ্বারা রাজা নলের সারথি বার্ষ্ণেয়কে ডাকিয়ে এনে বললেন, সারথি, তুমি রাজার প্রিয় পাত্র। রাজা যে অত্যন্ত সংকটে পড়েছেন একথা তোমার কাছে গোপন নেই। অতএব তুমি রথে করে আমার 2 সন্তানকে নিয়ে কুণ্ডিন নগরে চলে যাও। ঘোড়া এবং রথ সেখানেই থাকবে। ইচ্ছা হলে তুমিও সেখানে থাকতে পারো, না হলে অন্য কোনো স্থানে চলে যেও। সারথি দময়ন্তীর কথা অনুযায়ী মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে সে রাজপুত্র এবং রাজকন্যাকে কুণ্ডিনপুরে পৌঁছে ঘোড়া এবং রথ সেখানেই রেখে দিল। তারপর সেখান থেকে পদব্রজে সে অযোধ্যায় পৌঁছে সেখানে ঋতুপর্ণ রাজার নিকট সারথির কাজ করতে লাগল। বার্ষ্ণেয় চলে যাওয়ার পর পুষ্কর পাশা খেলায় রাজা নলের রাজ্য এবং ধন সব কিছুই জয় করে নিয়ে হেসে বলল, কি আর পাশা খেলবে? কিন্তু তোমার তো বাজি রাখার মতো আর কিছুই নেই। তবে তুমি যদি দময়ন্তীকে বাজি রাখতে চাও তাহলে খেলতে পারো। নলের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তিনি পুষ্করকে কিছু বললেন না। তিনি নিজ বসন ভূষণ সব খুলে এক বস্ত্রে নগর থেকে বার হলেন। দময়ন্তীও এক বস্ত্রে পতির অনুগমন করলেন। নলের আত্মীয় এবং মিত্ররা অত্যন্ত দুঃখ পেলেন। নল এবং দময়ন্তী 3 রাত নগরের বাইরে বাস করলেন। পুষ্কর নগরে জানিয়ে রাখলেন যে কেউ নলকে কোনো প্রকার সহানুভূতি দেখালে তাকে ফাঁসি দেওয়া হবে। ভয়ে প্রজারা কেউই তাদের প্রিয় রাজা নলের কোনো প্রকার আদর আপ্যায়ন করতে পারল না। রাজা নল 3 দিন 3 রাত শুধু জল খেয়ে রইলেন। চতুর্থ দিন তারা অত্যন্ত ক্ষুধার্ত বোধ করায় সেখান থেকে এগিয়ে কিছু ফলমূল খেলেন। রাজা নল একদিন দেখলেন তার কাছে অনেকগুলো পাখি বসে আছে। তাদের পাখা সোনার মতো চমক দিচ্ছে। নল ভাবলেন এই পাখিগুলি থেকে কিছু সোনা পাওয়া যাবে। এই ভেবে তিনি পাখি ধরার জন্য তার পরনের কাপড়টি খুলে পাখির উপর ফেলে দিলেন। পাখিগুলি সেই কাপড় নিয়ে উড়ে গেল। নল তখন মলিন বদনে উলঙ্গ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। পাখিগুলি বলল, ওহে দুর্বুদ্ধি, তুমি নগর থেকে এক বস্ত্রে পথে বেরিয়েছিলে, তাই দেখে আমাদের বড় দুঃখ হয়েছিল। নাও, এখন আমরা তোমার পরিধেয় বস্ত্রটিও নিয়ে গেলাম। আমরা পক্ষী নই, জুয়ার পাশা। নল দময়ন্তীকে পাশার কথা বললেন। তারপরে নল বললেন, প্রিয়ে, তুমি দেখছো এখানে অনেকগুলি পথ আছে। একটি যাচ্ছে অবন্তীর দিকে, অন্যটি ঋতুবান পর্বত হয়ে দক্ষিণ দেশে, সামনে বিন্ধ্যাচল পর্বত। এই পয়স্নী নদী সমুদ্রে মিলিত হচ্ছে। এগুলি মহর্ষিদের আশ্রম। সামনের রাস্তা বিদর্ভ দেশে যাচ্ছে। এটি কোশল দেশের পথ। রাজা নল এইভাবে দুঃখ সুখে দময়ন্তীকে নানা পথ এবং আশ্রমের কথা বলতে লাগলেন। দময়ন্তীর চোখ জলে ভরে গেল। তিনি আবেগমন্দ্রিত কণ্ঠে বললেন, স্বামী, আপনি কি ভাবছেন? আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। আপনার রাজ্য চলে গেছে, ধন সম্পদ গেছে, শরীরে বস্ত্র নেই, ক্লান্ত, বিষণ্ণ, ক্ষুধার্ত, পিপাসার্ত। আপনাকে এই অবস্থায় নির্জন বনে ছেড়ে আমি একা কি কোথাও যেতে পারি স্বামী? আমি আপনার সঙ্গে থেকে আপনার দুঃখ দূর করব। দুঃখের সময় পত্নী তার স্বামীর সান্ত্বনা। পত্নী ধৈর্য দিয়ে তার স্বামীর দুঃখ কম করে। বৌদ্ধরাও এ কথা স্বীকার করে। নল বললেন, প্রিয়ে, তোমার কথা ঠিক। পত্নী মিত্র, পত্নী ঔষধ। কিন্তু আমি তো তোমাকে ত্যাগ করতে চাই না। তুমি কেন এমন সন্দেহ করছো? দময়ন্তী বললেন,
আপনি আমাকে ত্যাগ করতে চান না, তাহলে কেন বিদর্ভ দেশের পথ চেনাচ্ছেন? আমি নিশ্চিত জানি আপনি আমাকে ত্যাগ করতে পারেন না। তবুও এখন আপনার মন বিপরীত হয়ে গেছে, তাই আমার এইরকম ভয় হচ্ছে। আপনি পথের সম্বন্ধে বলাতে আমার মনে খুবই দুঃখ হচ্ছে। আপনি যদি আমাকে আমার পিতা বা কোনো আত্মীয় গৃহে পাঠাতে চান, তাহলে ঠিক আছে, চলুন আমরা দুজন একসঙ্গে যাই। আমার পিতা আপনাকে আপ্যায়ন করবেন, আপনি সেখানে সুখেই থাকবেন। নল বললেন, তোমার পিতা রাজা, আর আমিও রাজা ছিলাম। এখন এই সংকটের সময় আমি তার কাছে যাব না। রাজা নল দময়ন্তীকে বোঝাতে লাগলেন। তারপর একটি বস্ত্রই দুজনে পরিধান করে এদিক ওদিক ঘুরতে লাগলেন। ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে তারা দুজনে একটি ধর্মশালায় উঠলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।